আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা ওরত রাবিন পাওয়ার স্টেশনের দৃশ্য দেখছেন। এটি ইসরায়েলের সবথেকে বড় বিদ্যুৎ কেন্দ্র। এটি হাদেরা শহরের উপকূলে অবস্থিত, যেটা ভূমধ্যসাগরের একেবারে পাশে। ইসরায়েলের তেল আবিব থেকে এটা ৪৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। দেখুন, ইতিহাস থেকে যেমনটা জানা যায়, ইসরায়েলের ভেতর ১৯৭৩ সালে এই বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ শুরু হয়। প্রথম ৪টি ইউনিট ১৯৮১ সাল থেকে ১৯৮৪ সালের মধ্যে চালু হয়। দেখুন, একক বিদ্যুৎ কেন্দ্র হিসাবে এটি ইসরায়েলের সবথেকে বড় পাওয়ার হাউস। ইসরায়েলের যে মোট বিদ্যুৎ উৎপাদন রয়েছে তার ২০% একা যোগান দেয় এই বিদ্যুৎ কেন্দ্র, যার বর্তমান মোট উৎপাদন ৩,৯১০ মেগাওয়াট। দেখুন, এটি ইসরায়েলের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র। আর সাইটে একটি বিশেষ কয়লা আনলোডিং এর জন্য একটি পিয়ার আছে, যে পিয়ার সমুদ্রের ২.৫ কিলোমিটার গভীর পর্যন্ত চলে গেছে। দেখুন, যেহেতু কৌশলগতভাবে এই বিদ্যুৎ কেন্দ্রটি কয়লা ভিত্তি থেকেই প্রায় ২০%, আর এর সঙ্গে যে গ্যাস টারবাইন রয়েছে তার সঙ্গে আরো যুক্ত হবে ১৫%, মোট ইসরায়েলের প্রায় ৩৫% জ্বালানির যোগান দেয়। নিশ্চিতভাবেই এর ব্যাখ্যা করার প্রয়োজন নেই ইসরায়েলের প্রেক্ষাপটে এটা কতটুকু গুরুত্বপূর্ণ। তেল আবিব এবং তার শিল্পাঞ্চলের বড় যে পাওয়ার হাউস রয়েছে সেটাই হলো এটি। এটিতে যে কোনো ধরনের আঘাত, এটি বন্ধ হয়ে যাওয়া সরাসরি ইসরায়েলকে অর্থনৈতিক এবং স্ট্র্যাটেজিকভাবে অন্ধকার করে দেবে। ইসরায়েলের শিল্প সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং ইসরায়েলের বড় শহরগুলো হঠাৎ করেই কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হতে পারে এই বিদ্যুৎ কেন্দ্রে যে কোনো ধরনের হামলা। দেখুন, ৫ দিনের চূড়ান্ত একটা ডেডলাইন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এই ৫ দিনের ভেতর ইরানের কোনো ধরনের বিদ্যুৎ কেন্দ্র বা যে কোনো জ্বালানি সেক্টরে তারা আক্রমণ করবে না। তবে এরপর কিন্তু তারা করতে পারে এমন ঘোষণা দিয়েছে। দেখুন, ইরানের জন্য এটি একটি চূড়ান্ত ডেডলাইনের মতো ছিল। ৫ দিনের ডেডলাইন। ৫ দিন পরই যুক্তরাষ্ট্র শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। যে ৫ দিন কিন্তু এখনো শেষ হয়নি, আরও ৩ দিনের মতো সময় রয়ে গেছে। ইরান এখন কি করতে পারে, কি প্রতিক্রিয়া দেখাতে পারে, এই বিষয় নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ ছিল, যে আসলে এই হুমকি ইরানের বিরুদ্ধে কাজ করে কিনা, বা এটা তারা বাস্তবায়নের জন্য হতে পারে প্রতিশ্রুতিবদ্ধ। এখন ইরান এই ঝুঁকিটা কিভাবে বিবেচনা করে, যুক্তরাষ্ট্রের এই চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নিয়ে ইরান কি সমঝোতার টেবিলে আসবে, এটা তাদের একেবারে নজরদারির প্রায়োরিটিতে ছিল। তবে ইরান তার জবাব দিয়েছে উল্টোভাবে। দেখুন, ৫ দিন পর কি প্রতিক্রিয়া দেখাবে ইরান। এর পূর্বেই কিন্তু ইসরায়েলের অন্যতম এই বৃহত্তম যেই জ্বালানি সেক্টরের বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেই বিদ্যুৎ কেন্দ্রে সরাসরি মিসাইল হামলা করে দিয়েছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্য দেখছেন, এই দৃশ্যটি রাশিয়ান সংবাদ মাধ্যম আরটি নিউজ, ইরানের সংবাদ মাধ্যম এবং অন্যান্য সংবাদ মাধ্যম প্রকাশ করেছে। নিশ্চয়ই স্ক্রিনে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, বিদ্যুৎ কেন্দ্রের একেবারে আশেপাশের ভেতরেই কিন্তু মিসাইলটি গিয়ে আঘাত করেছে, এমন দৃশ্য দেখা যাচ্ছে। এখন এই বিষয়টিকে কেন্দ্র করে এখনো নানান ধরনের তর্ক বিতর্ক রয়েছে, যে মিসাইলটি সরাসরি রিঅ্যাক্টর ভবন যেটা রয়েছে, এই বিদ্যুৎ উৎপাদনের যে মূল ভবন, সেখানে হিট করেছে কিনা, বা এর আশেপাশে করেছে কিনা। বা অনেকে কিন্তু বলছেন ইরান একেবারে ইচ্ছে করেই এই বিদ্যুৎ কেন্দ্রের মূল ভবনে আঘাত করেনি, এর আশেপাশের যে সাইড রয়েছে সেগুলো আঘাত করে সেগুলো ক্ষতিগ্রস্ত করে বার্তা দিয়েছে, যে ৫ দিন হোক ৩ দিন হোক আর যাই হোক না কেন, যদি ইরানের পরমাণু স্থাপনা এবং তাদের জ্বালানি সেক্টর এবং বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়, তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট যে সকল এই বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলো কোনো ছাড় পাবে না। আর এই জন্যই কিন্তু ইসরায়েলের অন্যতম বৃহত্তম এই বিদ্যুৎ কেন্দ্রে ইরান সরাসরি এই মিসাইল হামলা করেছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল তারাও কিন্তু এই খবরের সত্যতা স্বীকার করেছে, যে ইরান তার অন্যতম দীর্ঘস্থায়ী যে টার্গেট রয়েছে মূল ভূখণ্ড থেকে, এই টার্গেটটি একেবারে ভূমধ্যসাগরের কাছাকাছি, মানে ইরান থেকে সবচেয়ে দূরের টার্গেট, সেখানে কিন্তু সরাসরি গিয়ে এটি হিট করেছে। যদিও এখানে ইসরায়েলের সংবাদ মাধ্যম বলছে যে মিসাইলটি এই বিদ্যুৎ কেন্দ্রে আঘাত আনলেও সরাসরি
উৎপাদন ভবনে আঘাত করতে পারেনি, তবে ক্ষয়ক্ষতির বিষয়ে তারা কোনো তথ্য দেয়নি। এখন দেখুন এই ধরনের উৎপাদন সেক্টর বা এই ধরনের যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থাকে, এই ধরনের বিদ্যুৎ কেন্দ্রে যেখানে গিয়ে মিসাইলটি হিট করুক না কেন, বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। যেমন ধরুন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের যে কয়লা লোড আনলোড করা হয়, যে টার্মিনাল থাকে বা যে কনভয় বেল্ট থাকে, সেখানে গিয়ে হিট করলে সেটা যদি নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, তাহলে কয়লা লোড হবে না, কোনোভাবেই উৎপাদন সেক্টরে কয়লার সাপ্লাই দেওয়া যাবে না। সুতরাং বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। বা বিদ্যুৎ কেন্দ্রের যে সাপোর্টিং ব্যাকআপের জন্য আলাদা করে যে আবার পাওয়ার প্ল্যান্ট থাকে, ছোট পাওয়ার প্ল্যান্ট, যেটা এই বিদ্যুৎ কেন্দ্রকে ইমার্জেন্সিতে সাপোর্ট দেয়, সেটাও যদি ধ্বংস হয়ে যায়, তারপর ওই বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালিত হবে না। মানে বিদ্যুৎ কেন্দ্রের সকল যেই স্থাপনা রয়েছে সকলগুলোই ইম্পর্ট্যান্ট। সেটা সরাসরি মূল ভবনে হিট করলো বা যেই ভবনের চুল্লি রয়েছে সেখানে হিট করলো, সেটা বড় বিষয় নয়। এই লজিস্টিক সাপোর্টে গিয়েও যদি হিট করে এবং ক্ষতিগ্রস্ত হয়, সেটাও কিন্তু বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনে সরাসরি প্রভাব ফেলবে। এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের ক্ষতির পর এই ধরনের বড় মাপের বিদ্যুৎ কেন্দ্র রাতারাতি চালু করা যায় না। সেটা কিন্তু অন্তত পক্ষে আরও ৬ থেকে ৮ মাস, কোনো কোনো ক্ষেত্রে যন্ত্রপাতির সংকটের কারণে এর থেকে বেশি সময়ও লাগে। দেখুন চলতি মাসের শুরুর দিক থেকে যখন ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই সংঘাতের শুরু হয়, প্রথম দিকে কিন্তু এই সংঘাতের একটা রেড লাইন ছিল। বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি সেক্টর, এগুলোকে টার্গেট করা হয়নি। দিন যত যাচ্ছে ধীরে ধীরে এই রেড লাইনগুলো কিন্তু পার হয়ে যাচ্ছে এবং যুদ্ধের যে বিষয়টা সেটা আরও জটিল হচ্ছে না, দীর্ঘস্থায়ী হচ্ছে, এমনটাও কিন্তু ইঙ্গিত দিচ্ছে। আর এই খবর নিশ্চিত করছে পৃথিবীর বড় বড় সংবাদ মাধ্যমের বিশ্লেষণ। তারা বলছে যে হামলার পরিধি যেইভাবে বিস্তৃত হচ্ছে, দুই পক্ষই যেইভাবে একে অন্যের জ্বালানি সেক্টর এবং স্পর্শকাতর যে সকল বেসামরিক সেক্টর রয়েছে সেগুলোকে টার্গেট করছে, পরিষ্কারভাবে কিন্তু এমনটা অনুধাবন হচ্ছে না যে চূড়ান্তভাবে অতি দ্রুত কোনো চুক্তি হতে পারে। দেখুন সার্বিকভাবে পরিস্থিতি যখন এই জায়গায়, তখন চিন্তার ভাঁজ নতুন করে আবার তৈরি করেছে এডেন সাগরের উপকূলে যে বাব আল মানদেব প্রণালী রয়েছে সেটি, যেটি সরাসরি সুয়েজ ক্যানেল দিয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করার অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট, চীনের সিটিজিএন এবং অন্যান্য বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে থ্রেট দেওয়া হয়েছে যে স্ট্র্যাটেজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী বন্ধের পর তারা এই সুয়েজ ক্যানেলে প্রবেশের জন্য যে বাবাল মানদেব রয়েছে, ইয়েমেন এবং জিবুতির একেবারে মাঝখান দিয়ে অবস্থিত, কৌশলগত সেই প্রণালীটি তারা বন্ধ করে দিতে পারে। তাদের সেই জায়গায় প্রক্সি রয়েছে, প্রক্সিদের মাধ্যমে সেটা বন্ধ তারা করে দিতে পারে। আর যদি এমনটা হয় তাহলে বিশ্ব ব্যবস্থায় জ্বালানি সংকট আরও তীব্র হবে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, সৌদি আরবের যে তেল ক্ষেত্রগুলো রয়েছে, যদিও এগুলো সরাসরি পার্সিয়ান সাগরের উপকূলের কাছাকাছি অবস্থিত, তবে এই জায়গায় সৌদি আরব একটি পাইপলাইন তৈরি করে পুরো তেলটাকে এই রেড সির উপকূলের কাছাকাছি নিয়ে এসেছে। তারা জানতো যে কোনো মুহূর্তে এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, যার জন্য বিকল্প এই ব্যবস্থা 7 মিলিয়ন ব্যারেল তেল তারা এই পথ দিয়ে বর্তমানে বিভিন্ন জায়গায় রপ্তানির সক্ষমতা রাখে। এখন নতুন করে যদি বাবাল মানদেব বন্ধ হয়ে যায় তাহলে পুরো সাপ্লাই কিন্তু কাট আউট হয়ে যাবে। সেটা বিশ্ব জ্বালানি ব্যবস্থার জন্য আরও একটা নতুন চিন্তার কারণ হবে। দেখার বিষয়ে এই হুমকি পাল্টা হুমকি এবং বাস্তবায়নের বিষয়টা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। তো বন্ধুরা আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।